আমরা বাঙালি সবকিছু জানি। যেমন জুলাই বিপ্লবের পর বাংলাদেশের এই অস্থির সময়ে অগোছালো এক বাংলাদেশ গোছাবে কি গোছাবে না সেটি আমরা কিছুই জানি না, কিন্তু একটা চেষ্টা চলছে। ফ্যাসিবাদের পতনের পর একটা চেষ্টা চলছে। কিন্তু এখন বাইরের আগেও আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জামাত ভালো না, এনসিপি ভালো না, বাম ডান এরা তো আসলে খুব এদের প্রচুর পরিমাণে নীতি ঠিক নাই ইত্যাদি নানান কথা বলে একটা ন্যারেটিভে আপনি তাকে ফেলে দেন। বিগত স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার কারণ বাজার থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলত, এটা প্রমাণিত হয়ে গেল বা বেরোল। এখন কারণ বাজারে এত শত শত ব্যবসায়ী যখন এই লেভেলে চাঁদা দেয় প্রতিদিন, তখন ওই ব্যবসায়ী তো চাইবেই রোজার মাসে ছোলা বুটের দাম বাড়াই দিতে। কিংবা পুলিশ প্রশাসন যখন একটা আনফিট বাসকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়, তখন তো বাস মালিক চাইবেই ইচ্ছা মতো ভাড়া হাঁকাতে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদা সাদা কথা। এটা আমার ডায়েরির খাতা লেখার মতো। আজকে 100তম পর্ব, অর্থাৎ 100 দিন আমি এই সরল মনে নিজের যা বলতে ইচ্ছা হয় সেগুলো আমি বলার চেষ্টা করেছি। আপনারা শুনেছেন, বিরক্ত হয়েছেন, ভালো লেগেছে, সকলের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আমরা কি কৃতজ্ঞতা শব্দটা ইউজ করলাম, আমরা কি জাতিগতভাবে ঠিক গ্রেটফুল কিনা? ক্যামেরার সামনে আসলে আমি আপনি সবাই কিন্তু খুব জ্ঞান দিতে পছন্দ করি। ধরেন এটা ভালো, এটা ভালো না, এটা করলে ওটা হইতো। দেখবেন সবাই মানে খেলা থেকে শুরু করে রাজনীতি, শিক্ষা, অর্থনীতি সব কিছুতে আপনি একটা জ্ঞানগর্ভ আলোচনা পাবেন। আমরা বাঙালি সবকিছু জানি। যেমন জুলাই বিপ্লবের পর বাংলাদেশের এই অস্থির সময়ে অগোছালো এক বাংলাদেশ গোছাবে কি গোছাবে না সেটি আমরা কিছুই জানি না, কিন্তু একটা চেষ্টা চলছে। ফ্যাসিবাদের পতনের পর একটা চেষ্টা চলছে। কিন্তু এখন বাইরের আগেও আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জামাত ভালো না, এনসিপি ভালো না, বাম ডান এরা তো আসলে খুব এদের প্রচুর পরিমাণে নীতি ঠিক নাই ইত্যাদি নানান কথা বলে একটা ন্যারেটিভে আপনি তাকে ফেলে দেন। ইঞ্জিনিয়ার ঘুষ খায়, শিক্ষায় দুর্নীতি আছে, ব্যবসায় ঠকবাজরা আছে, সব কিছুতে আপনার একটা নেগেটিভিটি প্রচন্ড পরিমাণে। ভালোকে হচ্ছে আমি, মানে ভালো হচ্ছে আপনি একজন, মানে যে বলছে সেই শুধু ভালো, আর বাদ বাকি কারো কিছু আপনার ভালো লাগে না। তার যে কথা পুরোপুরি মিথ্যা সেটাও কিন্তু বলার কোনো ওয়ে নাই। কিন্তু এই যে নষ্টের রাজ্যে কখন নষ্ট হয় সমাজ, এর আগেও বলেছি, আজকেও বলছি, যখন রাজনীতিটা পচে গলে দুর্গন্ধ বেরোয়। ধরেন বিগত স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার কারণ বাজার থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলত, এটা প্রমাণিত হয়ে গেল বা বেরোল। কারণ কারণ বাজারে এত শত শত ব্যবসায়ী যখন এই লেভেলে চাঁদা দেয় প্রতিদিন, তখন ওই ব্যবসায়ী তো চাইবেই রোজার মাসে ছোলা বুটের দাম বাড়াই দিতে। কিংবা পুলিশ প্রশাসন যখন একটা আনফিট বাসকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়, তখন তো বাস মালিক চাইবেই ইচ্ছা মতো ভাড়া হাঁকাতে। সব কিন্তু রিলেটেড এবং খুবই কানেক্টেড। আপনি যদি মানে এটা মেলাতে চান, তার মানে রাজনীতিটা আমাদের আর ঠিকঠাক জায়গায় দাঁড়ায় নাই। আবার আমাদের প্রবণতা নিয়ে যেহেতু আজকে বলছি, প্রবণতা ধরেন নিজের সব কিছু ভালো। ধরেন আপনার মানে আমি এমন অনেক লোকজনকে বলতে শুনেছি যে যাদের এক ভাই হয়তো মালয়েশিয়া, এক ভাই মিডল ইস্টে রয়েছে, কিন্তু আমাকে বলছে যে আরে ভাই আপনি তো দেশের বাইরে, দেশের কি বুঝবেন। এই যে একটা ডাবল ফেস, এটা কিন্তু অনেকের ভেতরে দেখা যায়। অর্থাৎ আমি করলে সহি, অন্য করলে ঝামেলা আছে মনে হয়। মানে আমি একটা স্কিল্ড ইমিগ্রেশনে ধরেন বছরখানেকের জন্য আসছি, এটা কেউ না জেনে বলে ফেললো। এটা মানে আমি আমার একটা উদাহরণ দিয়ে বললাম। আর একটা বিষয় আমি অনেক এই 100 পর্বের ভেতরে অনেক পর্বে বলেছি, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের। ইনফ্লুয়েন্সার কখন হয়? আপনি আপনার কাজে, আপনার কাজটা কি, আপনার একটা বেসিক একটা ডেডিকেটেড পেশা বা একটা সমাজে আপনার একটা সার্ভ করার একটা মতো বিষয় থাকতে হবে। যেমন একজন ভালো পুলিশ, তার পুলিশিং যদি ঠিকঠাক মতো করে সে কিন্তু ইনফ্লুয়েন্সার। সে যখন ভালো গুড পুলিশিংটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, অন্য পুলিশরা অনুপ্রাণিত হয়, আচ্ছা আমিও যদি এরকম একটা ভালো কাজ করে ভিডিও ছাড়তে পারতাম। ওরা একটা বেসিক পেশার একটা ডেডিকেশন দেখাচ্ছে, যেটাতে ভালো মন্দ আছে। সাংবাদিকতা, একটা বেসিক সাংবাদিকতার জায়গায় যদি কেউ ভালো একটা উদাহরণ তৈরি করে, তাহলে ওইটা যদি আপনি ঠিকঠাক মতো দেখান। কিন্তু কেউ যদি বলে আমি ওর ব্র্যান্ডটা প্রমোট করার জন্য, কিংবা আমি নিজে ইনফ্লুয়েন্সিং আমার পেশা, ভাববেন ওর মতো ভণ্ড, ওর মতো দুশ্চরিত্র, ওর মতো কালপ্রিট সমাজে কেউ নাই।
কিন্তু সমস্যা হচ্ছে এদেরকে আমরা পেলে পুষে মাস্টার বানিয়ে ফেলছি। লাস্ট মাইলস্টোন স্কুলের যে ভয়াবহ দুর্যোগ দুর্ঘটনা এবং এত মৃত্যু হলো, মানে এই জায়গায় দাঁড়ায় মেকআপ টেকআপ সহ হঠাৎ করে বলে ফেললো যে কান্না কাটিয়ে আমি পড়তাম, আমার ফ্যান পড়ে গেছে, আর এক নায়িকা দেখলাম কান্নাকাটি করছে। এই যে ক্যামেরা প্রীতি, এই যে আমাকে থাকতে হবে আলোচনায়, যে রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমার আর ঘুম আসতেছে না আমার তো, কারণ ওর তো ওই ভণ্ডামিটাই আসলে বিজনেস। এই মোরাল এথিক্যাল জায়গায় আমরা যখন সরে আসি তখন আসলে সমাজটা বিচ্যুত হয়। আমি ভাই নিজেও সহিনা, আপনি আমার গালাগালি দিতেই পারেন, কিন্তু আমার কাছে প্রবণতাগুলো মনে হচ্ছে যে এই প্রবণতার ভেতরে আমি আপনি আসলে সবাই, মানে ধরেন একটা সোসাইটি যখন এরকম বিলং করে তখন আমি আপনি তখন ওই প্রবণতার ভেতরে পড়ে, আচ্ছা ঠিক আছে, মানে দেখবেন যে একসময় হিরো আলমকে নিয়ে অনেক কথা হতো, কিন্তু এখন হিরো আলম কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক কেন না, কারণ হিরো আলমের চাইতেও মানে ডাবল 3 গুণ লেম এবং কদার্য বিষয় সমাজে বিরাজমান। এখন কদার্য লেম সমাজের এই যে অপতৎপরতা, এগুলো আমি বলার কে, তাই না? বলার কেউ না, আবার আমরা সকলে। কারণ আপনি যখন ভালো কিছুর প্রেইজ না করবেন তখন খারাপটা দাঁড়া যাবে। আপনি যখন গুড কন্টেন্ট দেয়াটা বন্ধ করে দেবেন তখন খারাপের তোড়জোড় শুরু হবে। সিনেমাও তেমন, বই লেখাও তেমন, নাটক চর্চা ঠিক তেমন। ভালো গল্পের নাটক বন্ধ হয়ে গেছে, দেখবেন জামাই বউ মিলে বা পরিবার মিলে কিংবা সন্তানকে নিয়ে নাটিকা ফাটিকা যারা গল্প টল্প চুলকানি হাসি টাসি দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তারা ইউটিউবে নাটক নামে চালাচ্ছে। প্রচুর ভিউ হচ্ছে, প্রচুর পরিমাণে রিচ হচ্ছে এবং এগুলো মানুষ দেখছে। আমি এই প্রবাসে অনেকের কাছে আমি শুনেছি যে আচ্ছা ও তো দারুণ নাটক করে, ও কোথায় অভিনয় শিখছে। আমি প্রায় সময় দেখলাম যে ওর আসলে সিঙ্গেল নাটক যেটা বলি, সেই সিঙ্গেল নাটক তার জীবনে সে করেই নাই, 10-15 মিনিটের নাটিকা করেছে। তার ট্যালেন্টকে আমি সাধুবাদ জানাই, কিন্তু মূল যে নাট্যচর্চা, গুড কন্টেন্ট, এই কন্টেন্টের জায়গায় যখন আমরা সরে আসছি তখন আসলে আমরা এই লেম, এই হাসি ঠাট্টা এগুলো আমরা সামনে দেখি, তখন ভাবি এটাই বোধহয় বাংলাদেশের শিল্পচর্চা। প্রবাসে একটা বিষয় হয়, প্রবাসে আমি যেহেতু একটা রেগুলার জব করি না, আমি কনসালটেন্সি করি, কিছু কন্ট্যাক্ট কাজ করছি, কোলাহল কমিউনিকেশন এটা ইউএসএ প্ল্যাটফর্মটা দাঁড় করানোর চেষ্টা করছি, একটা ফিল্ম ডিস্ট্রিবিউশনের সাথে কাজ করছি, বাস্কো ফিল্মসের সাথে। মানে যেই কাজের জন্য আমি আসলে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে আসছি, কারণ এখানে 2টো ফিল্ম আমরা দেখাবো, সেটার হল ডিস্ট্রিবিউশন, প্রেস মিট, পিআর, মানে আমি যেটা করছি আপনার সাথে একটু শেয়ার করলাম, মানে এই কাজগুলো করি। সুতরাং এগুলো কিন্তু রুটিন জব না, আর অনলাইনে আপনাদের সাথে এই যে কথাগুলো, সো এই কাজগুলোতে আমার যথেষ্ট বাংলাদেশ নিয়ে, বা আমি সবসময় যেটা চাইবো আজীবনই যে বাংলাদেশ নিয়ে আমি একটা কনসার্ন থাকতে, সেটি আমি থাকতে পারবো। কিন্তু এখানে অধিকাংশ বাঙালি, অধিকাংশ ইমিগ্রান্টরা যেটি হয় একদম ভোর 6টা থেকে হয় একদম সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত ডাবল জব কিংবা সিঙ্গেল জব করে এসে যে ক্লান্তি আসে, তখন মোবাইল থেকে যেটুকু দেখে ওটুকু মনে করে ওই আজকের বাংলাদেশ, এটাই বোধহয়। এই মনে করা থেকে যে ভ্রান্তিটা তৈরি হয়, এই ভ্রান্তিটা ছড়ায় কিন্তু ব্যাড কন্টেন্ট ক্রিয়েটররা। কারণ ব্যাড বলছি খুব বোল্ডলি, কারণ এরা ভাইরাসের মতো ছড়ে গেছে। সুতরাং আমাদের ভালো কন্টেন্ট দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু তাই কি দিচ্ছি? দেখেন ঈদ চলে গেছে, আর কোনো মুভি রিলিজের কোনো খবর নাই। তাণ্ডব উৎসব দারুণ করলো, কই এরপরে কয়েক সপ্তাহ গেল, ছবি রিলিজ আছে নাই, নাটক রিলিজ, নতুন গানের ক্ষেত্রে দেখবেন যে পুরনো গান, হয়তো ডলি শান্তনির একটা গান, হয়তো আব্দুল করিমের 2 লাইন নিয়ে ওইটা রিমিক করতে করতে ওইটা রিলস বানাতে আমাদের সেরা, মানে সারাদিন সে ব্যয় করছে। এবং স্টেজে এখন মানে প্রত্যেক শিল্পীকেই নাচতে হবে এবং নাচাইতে হবে, মানে একটা স্টেজের গান বলে একটা শব্দ বাংলাদেশে প্রচলিত, যে সবাই এক জনরার ভেতরে, কারণ একটা করে গান রিলিজ করে, সবাই কাপাকাপি একটা ফাটাফাটি কাপাকাপি একটা গান লাগবে এবং সেটিতে কেঁপে যাবে পুরা ইন্ডাস্ট্রি, এবং রিলসের বন্যা বয়ে যাবে, শর্টসের বন্যা বয়ে যাবে, টিকটক করবে সবাই। এই প্রবণতায় ওই হুকআপ কম্পোজিশনে মাঝে মাঝে আমার এখানেও 2জন ছেলে বলছিল যে ভাই এমন একটা হুকআপ দিবেন, মানে হুকআপ কি ভাই, ওই যে মাঝে 30 সেকেন্ডের আমার একটা জিনিস দিবেন যাতে ওইটা টিকটক করে সবাই। তাই আমি বললাম যে তাহলে ওইটাই বানাই, মানে ওইটাই বানায় নেন। হ্যাঁ ওইটাও হয়, ওইটা আলাদা করে দিলেন আমাকে, তাইলে আর গান করতে আসছেন কারণ, তাইলে যারা ওই হুকআপটা খুব ভালো পারে ওইটা করেন। আর আমি তো আসলে ওই অর্থে মানে পপুলার ফর্মের কম্পোজার না। সো সে খুব বিরক্ত হইলো, মানে ভাই বিদেশে আপনার একটা কাজ দিছি, শুক্রিয়া করবেন, তা না কাজটা ফিরাই দিচ্ছেন। আমি বললাম যে সেটা তো আমি তো ফিরাই দিচ্ছি না, আমি তো করতে চাচ্ছি, কিন্তু আমি তো আমার রুচির মাপে করতে চাচ্ছি, যে আমি কম্পোজার, আমি আমার মতো করে আপনাকে উপস্থাপন করবো। সো এই ধরনের
কনফ্লিক্ট এবং আমাদের নিজস্ব রুচির জায়গায়, নিজস্ব ভালো লাগার জায়গায় কনফ্লিক্ট আমাদের সোসাইটিতে প্রচুর পরিমাণে হয়। আমি একটা কথা এর আগেও সাথে সাথে কথা বলেছি, আজকে 100তম পর্বে আবারও রিপিট করছি। দেখেন, আপনি যখন খুব করে চাইবেন যে আমি আমার খুব ভালো একটা সমাজে দারুণ একটা প্রজেকশন হয়, এরকম একটা কাজ করে খুব সুনাম অর্জন করব, সেটা প্রত্যেক শিল্পীরই কিন্তু চাওয়া থাকে। কিন্তু শিল্পীর চাওয়া আর অডিয়েন্স দুটো ভিন্ন জিনিস। আপনি একটা শিক্ষিত সমাজে যে চাওয়াটা পূরণ করতে পারবেন, একটা অশিক্ষা, একটা দুর্নীতিগ্রস্ত সমাজে কিন্তু সেই রুচির মাপে কালচারাল মোটিভেশন আপনি পাবেন না। কারণ অন্যান্য সকল নাগরিক ওই অসুস্থ প্রতিযোগিতার ভেতরে বেড়ে উঠছে, সুতরাং তার কালচারটাও, তার বিনোদনটাও, ওই এন্টারটেনমেন্ট আর্টসটাও, এন্টারটেনমেন্ট ক্ষুধাটাও ওই রকমভাবে যাচ্ছে। পলিটিক্যাল অনুষ্ঠান প্রায় 30টা পর্ব হয়ে গেল সমকালীন বাংলাদেশ, নতুন পর্ব শুরু করবো এটা বলে শেষ করি আজকের সাদাসিধে কথা। আমাদের প্রত্যেকটা মানুষের একটা ন্যারেটিভ ফিক্স থাকে, ফিক্স থাকে বলতে ধরেন বুদ্ধিজীবী কাকে বলি, সমাজে যে কোনো বিচ্যুতি, যে কোনো সংকট, যে কোনো ভালো লাগা, যে কোনো সুবিধার জায়গায় সে সত্য চর্চা করবে। কিন্তু এই সংকটটা যখন দেখি তখন আর সে পলিটিক্যাল জায়গাটা দাঁড়ায় না। যখন টকশো করবেন, যখন গেস্ট আনবেন, তখন আপনার অতিথি কথা যদি আপনি প্রেডিক্ট করে ফেলেন, যখন আপনার দর্শকরা বুঝে ফেলে যে এই মানুষটি এরকম কথা বলবে, এই মানুষটি এভাবে চলবে, বা ও আসলে এই ব্যাখ্যাটা দিতে আসছে, তখন আর ওই মানুষের মতো কথা শোনার যে দর্শক থাকে ওর বাইরে আর কেউ শুনতে চায় না। সুতরাং পলিটিক্যাল টকশো একটা বুদ্ধিবৃত্ত সমাজে যখন শিক্ষক, পেশাজীবী মানুষ বা বক্তারা একটা জায়গায় নিউট্রাল বলাটা খুব কঠিন, একটা জায়গায় সত্যের কোনো অপলাপ করবে না, সেরকম মানুষ যখন না থাকে তখন আর সেই শোগুলো দাঁড়ায় না। স্টান্টবাজি হয়, কিছু কিছু শো খুব স্টান্ট নিয়ে তৈরি করা হয়, খুব ক্রিটিক্যাল পয়েন্টে, খুব বার্নিং ইস্যুতে, খুব ট্রেন্ডিং ইস্যুতে তাদের কথা শুনতে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়, কিন্তু সত্য গল্পের চর্চাটা হয় না। সুতরাং সমকালীন বাংলাদেশ নতুন সিজন শুরু করব। আমি ওই জন্য সিঙ্গেল গেস্টকে পছন্দ করি, সিঙ্গেল গেস্টের সাথে তার আলাপ, তার দর্শনগুলো তুলে ধরি, বাকিটা দর্শকরা বুঝে নেয় আমার প্রশ্নের জায়গায় একটা কিন্তু যদি জিজ্ঞাসা, বিস্ময় রাখার চেষ্টা করি। আমি আগে বলেছি আমি যে সহি, সেটা কখনোই না, কিন্তু সেই চর্চাটা আমার ভেতরে থাকে। অনেক রকম কথা বলে ফেললাম, অনেক রকম কথার ভেতর দিয়েই সাদাসিধে কথা চলতে থাকবে। অন্যান্য আমার সকল শোর পাশাপাশি বিরক্ত হবেন, কারো কারো ভালো লাগবে, কারো কারো মতামত দেবেন, কিন্তু আমি কথাবার্তাগুলো আমার মতো করে বলে যাব। এই সমকালীন সময় আমার ভাবনাগুলো কেমন হচ্ছে, দেশে থাকতে বা দেশের বাইরে থাকতে, যেখানেই থাকি সেই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা আপনাদের সাথে। গুড লাক, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশে মানুষটিকে। একটা মানুষই আসলে দেশ, একটা মায়াই আসলে দেশ। নিজের নিঃশ্বাস, নিজের কথা বলা, নিজের ভাবনার সাথে সঙ্গী যখন যেখানে পায়, যেখানে বেড়ে উঠছে সেই ভাবনাগুলো, সেটাই আসলে দেশ। এ কারণে দেশকে ভীষণভাবে মিস করি, ভীষণভাবে। বিকেলটা মনে হয় আহা, এইসব বিকেলটা যদি একটা আড্ডা দিতে পারতাম অমুক জায়গায়, ওই মুহূর্ত, ওই ভাবনার সঙ্গীটাই আসলে দেশ। দেশপ্রেম তখনই বোঝা যায় যখন দূরে থাকে মানুষ। প্রত্যেক প্রবাসীর ভেতরের যে অনুরণন দেশের প্রতি, এটা কিন্তু দেশের বাইরে এসেই বুঝতে পারি। প্রিয় দর্শক, খুব শীঘ্রই ঢাকায় দেখা হবে, সেমিনার সেশন করব, সেই আকুল অপেক্ষায় আছি। কিছু কাজ বাকি আছে এখনো, কাজকর্ম সেরে আমি খুব জলদি ঢাকায় আসছি। তার মধ্যে আমি তো অনলাইনে সবসময় আছি, সরব থাকার চেষ্টা করব। ক্ষমা করবেন যে কোনো তর্কে আপনার যদি মতের সাথে অমিল হয়ে থাকে বা হয়েছিল, সেই জায়গায় বিশ্বাস রাখবেন যে তর্কের উঠোনে আমি আপনি যদি কথা না বলি, তাহলে ওই গণতান্ত্রিক চর্চা আমাদের ভেতরেই হবে না। দেশটা রাজনীতিতে তো অনেক দূরে ব্যাপার। গুড লাক এভরিবডি, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।